ব্যর্থ হওয়ার পথে ভ্যাট অনলাইন প্রকল্প ৬ বছরেও দক্ষ জনবল তৈরি করতে পারেনি এনবিআর। স্যাটেলাইটের মান বাড়ানোর দাবি টেলিভিশন কর্মকর্তাদের, ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করবে বিএসসিএল। সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু রোববার, সহজ হবে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ। ট্রাম্পের করোনায় নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে, ২.৫% কমেছে জ্বালানি তেলের দাম। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। ৬ বছরের প্রকল্পের মেয়াদ বাকি মাত্র ৩ মাস, কিন্তু ৩ ভাগের ১ ভাগ সেবাও এখনো চালু হয়নি। আবার প্রযুক্তি বুঝে নেওয়ার মতো দক্ষ জনবলও তৈরি করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাই সংস্থারই অনেক কর্মকর্তার আশঙ্কা বাইট্যাক্সের মতোই ব্যর্থ হতে চলেছে ভ্যাট অনলাইন প্রকল্প। নতুন আইনের আওতায় অনলাইন ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্প নেওয়া হয় ২০১৩ সালে। প্রায় ৭০০ কোটি টাকার এই প্রকল্পের উদ্দেশ্য অনলাইনে নিবন্ধন, রিটার্ন ও ভ্যাট জমা সহ ১৬ ধরনের সেবা দেয়া। আসছে ডিসেম্বরেই শেষ হচ্ছে প্রকল্প, কিন্তু ৩ ভাগের ১ ভাগ সেবাও মিলছে না অনলাইনে। অনেক অফিসই প্রস্তুত নয় অনলাইনে রিটার্ন নেওয়ার জন্য, তারা তৈরি হতে পারেনি এখন। তো সেদিক থেকে রিটার্নও আংশিক জমা হচ্ছে। ট্যাক্সপেয়ারদের মধ্যে যথেষ্ট সংশয়, তারা কোথায় যাবে, কার কাছে হেল্প নেবে, কেউ ঠিকমতো বলতে পারে না, কোনো সমস্যা। সেখানে অনলাইনে তো আরও দুর্ভোগ ব্যাপার, কিন্তু অনলাইনে এই জিনিসগুলো হওয়া উচিত এবং যে কোনো কমিউনিকেশন অনলাইনে হওয়া উচিত, সেটা কিন্তু এখনও চালু হয়নি। ভ্যাট অনলাইন প্রকল্পের কাজ করছে ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন। প্রকল্পের আওতায় এনবিআর এর ১৫০ কর্মকর্তাকে ভিয়েতনামে ব্যবস্থাপনা এবং কারিগরি ২ ধরনের প্রশিক্ষণ দেওয়ার কথা। ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ হলেও এখনও কারিগরি দক্ষ লোকবল তৈরি হয়নি। কর্মকর্তারা জানান, অনলাইন ভ্যাট ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে জার্মান এসএপি প্রযুক্তির মাধ্যমে, কিন্তু এ বিষয়ে দক্ষ লোক একজনও নেই এনবিআরে। ফলে ভিয়েতনামের প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি বুঝে নেয়া ও পরে প্রয়োজনীয় সংশোধন করতে পারবে না এনবিআর। যদিও এই অবস্থার জন্য এনবিআরকেই দায় দিচ্ছেন প্রকল্পের সাবেক পরিচালক। অ্যাক্টিভিটি আছে এই ধরনের টিম করে, টেকনিক্যাল টিম করে সবার হাতে এটা বুঝিয়ে দেওয়া যাতে এটা রান করতে পারে, কিন্তু পরবর্তীকালে সেই টিম গঠন করা হয়নি। শেষ মুহূর্তে ৩০ কর্মকর্তাকে ঢাকায় কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে এফপিটি ইনফরমেশন, কিন্তু এর মান নিয়ে প্রশ্ন তুলেছে এনবিআরের সংশ্লিষ্ট শাখা। এই চিঠিটি এনবিআরের একজন কর্মকর্তা সংশ্লিষ্ট শাখাগুলোতে পাঠিয়েছেন, যেখানে তিনি ভ্যাট অনলাইনের প্রশিক্ষণ বিষয়ে নানা অসঙ্গতির কথা লিখেছেন। তিনি লিখেছেন, প্রশিক্ষণার্থীদের সফটওয়্যারের ইউজার আইডি পাসওয়ার্ড না দিয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছেন না। এমনকি যিনি প্রশিক্ষক তার যোগ্যতা নিয়েও এই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। একইভাবে এফপিটি ইনফরমেশনের যিনি বাংলাদেশ ভেন্ডর তার নৈতিকতা নিয়েও এই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। প্রকল্পের সাবেক আরেক পরিচালক জানান, প্রযুক্তি হস্তান্তর না হলে ঝুঁকিতে পড়বে হাজারো কোম্পানির গোপনীয় তথ্য। তিনি মনে করেন, প্রকল্পের মেয়াদ না বাড়লেও এফপিটি ইনফরমেশন বা দেশীয় কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে এনবিআর, তবে এজন্য দরকার হবে বাড়তি অর্থ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এনবিআর এর সাবেক কমিশনার এবং দ্য ভ্যাট সলিউশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল কাফি। জনাব আব্দুল কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে আপনার কাছে যেটা জানতে যাব যে ৬ বছর প্রকল্পের মেয়াদ, দীর্ঘ একটা সময়, কিন্তু এত সময়ও আসলে ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলো না কেন, এবং এর ব্যর্থতা কোথায় এবং কাদের, কি মনে করছেন আপনি? ঠিক আছে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন জনাব আব্দুল কাফি? জি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ৬ বছর প্রকল্পের মেয়াদ দীর্ঘ একটি সময়, কিন্তু এত সময় আসলে ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কেন এবং হলো না কেন, ব্যর্থতা কোথায় এবং আসলে কাদের, কি মনে করছেন আপনি?
আসলে দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে আমরা যোগাযোগ করতে পারছি না। জানাবো পরবর্তী সংবাদ। 1 বছর ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে দেশের টেলিভিশনগুলো। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন তেমন নেই। তবে সম্প্রচার শতভাগ নিরবচ্ছিন্ন করতে সেবার মান আরও বাড়ানোর দাবি বেসরকারি টেলিভিশনের কর্মকর্তাদের। অবশ্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল এর চেয়ারম্যান জানিয়েছে, সেবার মান বাড়াতে 24 ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 2018 সালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ পাঠানো হয় দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। একই বছরের নভেম্বরে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয় স্যাটেলাইট কোম্পানি। গত বছরের 2 অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনগুলোর সম্প্রচার শুরু হয়। বর্তমানে দেশে সরকারি 4টি এবং বেসরকারি 32টি টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে। কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিগন্যালের মান ভালো। একটা 1 সেকেন্ডের ব্ল্যাক আউট বা 1 সেকেন্ডের কি বলে ইন্টারাপশনও কিন্তু এটা বিজনেসের উপর অনেক ইম্প্যাক্ট করে। সো আমি আশা করব এটা বিসিএসটিএল একটা প্রফেশনাল অ্যাপ্রোচে এটাকে হ্যান্ডেল করবে এবং আগামী দিনগুলোতে আরো একটা সার্ভিস এনশিওর করবে। যদি মনিটরিং সিস্টেম ডেভেলপ করে তাহলে সেখানে অবশ্যই এখানে তাদের মান অবশ্যই বাড়বে। কারণ কি, যদি আমি জানি আমার ইনপুটে সিগন্যাল আছে আউটপুটে নেই, তার মানে কি আমি একদম ইজিলি ফাইন্ড আউট করে পারলাম উইদিন সেকেন্ড। বিএসসিএল এর চেয়ারম্যান জানান, দেশের টেলিভিশন চ্যানেলগুলো 14টি সি ব্যান্ড ট্রান্সপন্ডারের মধ্যে ব্যবহার করছে 7টি। প্রতিটি টেলিভিশন গড়ে 6 থেকে 8 এমবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে। সেবার মান বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি তার। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা উদ্বোধন করবো, সেটা হচ্ছে মনিটরিং সেন্টার। অর্থাৎ এই যে 36টা টিভি আছে আমাদের এখানে 24 ঘন্টা লোকজন বসে এটা দেখবে। কোনো কেবল অপারেটর যদি বলে যে আমি একটা টেলিভিশন চ্যানেল দেখতে পাচ্ছি না, আমরা যেন সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারি, আমরা বুঝতে পারি যে গন্ডগোলটা কোথায়। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি গাজীপুরের 8 স্টেশনের মাধ্যমে সিগন্যাল পাঠাচ্ছে। বিকল্প হিসেবে ব্যবহার করছে রাঙ্গামাটির বেদবুনিয়ার স্টেশন। তবে এরই মধ্যে বেশ কয়েকটি টেলিভিশন নিজস্ব 8 স্টেশন তৈরি করছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5.5 কোটির বিশাল যুব সম্প্রদায়কে দক্ষতার সাথে কাজে লাগানো গেলে করোনার মতো যে কোনো প্রাণঘাতী দুর্যোগ দুর্বিপাকের ধকল সহজে কাটিয়ে ওঠা সম্ভব। যে সুযোগ বিশ্বের আর কোনো দেশের নেই। এ কারণে জাতীয় যুবনীতির সফল বাস্তবায়নে তুলে আনতে হবে তৃণমূলের যুব নেতৃত্ব, আর এ দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদের। শনিবার এক অনলাইন সংলাপে এই আহ্বান জানান সংশ্লিষ্টরা। অ্যাকশন এইড এবং ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী জনগোষ্ঠীকে ধরা হয়েছে যুব হিসেবে, যার সংখ্যা দেশের মূল জনগোষ্ঠীর 1/3। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য এটি একটি বড় শক্তি। তবে যুবারা কতটুকু প্রস্তুত তা নিয়ে রয়েছে নানা আলোচনা। অনলাইন আলোচনায় যুবদের মান উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং তাদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে যুবনীতি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সংলাপে অংশ নিয়ে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, যুব উন্নয়নে শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় করার পাশাপাশি দূর করতে হবে গ্রাম এবং শহরের বৈষম্য। আমাদের একটা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা অগ্রসর না হই, আমরা যদি শুধু খণ্ডিত কতগুলো পরিকল্পনা গ্রহণ করি, তাহলে যুব সমাজের কাছ থেকে যে জিনিসটা আমরা প্রত্যাশা করছি সেটি আমরা কিন্তু পাবো না। এবং সেটা যদি না পাই, তার জন্য কিন্তু যুব সমাজকে দায়ী করা যাবে না, সেই দায়িত্বটা আমাদেরই নিতে হবে। এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম যুব আইন তৈরি করার প্রতি তাগিদ দেন। পাশাপাশি যুবদের উন্নয়নে বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি। ইয়ুথদেরকে আপনি যদি সামনে এগিয়ে আসার সুযোগ না দেন, এই বাংলাদেশ কখনো এগিয়ে যাবে না। সুতরাং আমি এই বিরোধী দলের পক্ষ থেকে বলবো, তাড়াতাড়ি যে পলিসিটা করা হয়েছে এই পলিসিটা নিয়ে আইনে পরিণত করা হোক। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং দেশে চলমান করোনা পরিস্থিতিতে যুবকরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়ারও তাগিদ বিশ্লেষকদের। শামীম আহমেদ। আগামীকাল থেকে সিলেট লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে প্রতি সপ্তাহে কয়টি করে ফ্লাইট চলাচল করবে তা এখনো ঠিক করা হয়নি। আপাতত ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে সরাসরি লন্ডনে যাবে। পরে সিলেট লন্ডন রুটের ফ্লাইট সংখ্যা ও সময়সূচি নির্ধারণ করা হবে। করোনা মহামারীর আগে লন্ডনে প্রতি সপ্তাহে 4টি ও ম্যানচেস্টারে 3টি করে ফ্লাইট পরিচালনা করত বিমান বাংলাদেশ। কিন্তু মহামারীর কারণে 16 জুলাইয়ের পর থেকে বিমানের লন্ডন ফ্লাইট বন্ধ হয়ে যায়। এক মাস পর 10 আগস্ট থেকে ঢাকা লন্ডন রুটে প্রতি সপ্তাহে 1টি করে ফ্লাইট চালু করে বিমান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে শেয়ার বাজারের পর দরপতন আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও। মহামারীর কারণে বছরের শুরু থেকেই বিশ্বজুড়ে তেলের দাম নিম্নমুখী থাকলেও ট্রাম্পের আক্রান্তের খবরের পর থেকে আরও কমছে জ্বালানি তেলের দাম। সর্বশেষ যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 2.5% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $37.05। এছাড়া আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল 2.5% কমে বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $39.27। এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ঝুঁকিতে পড়ায় আগামীতে তিনি আবার নির্বাচিত হবেন কিনা সে বিষয়ে শঙ্কায় আছেন বিনিয়োগকারীরা। শুক্রবার মার্কিন শেয়ার বাজারে প্রধান 3টি সূচকের মধ্যে ডাও জোন্স সূচকটি কমেছে 134 পয়েন্ট, S&P 500 কমেছে 32.36 পয়েন্ট এবং নাসডাক কমেছে প্রায় 250 পয়েন্ট। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে মূল্যসূচকের উত্থানে লেনদেন হয়েছে দেশের 2 শেয়ার বাজারে। তবে এ সময় ডিএসইতে সামান্য কমেছে লেনদেনের পরিমাণ। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে 8,734 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহ জুড়ে সার্বিক সূচক বেড়েছে 78 পয়েন্ট। গেল সপ্তাহে 3 দিন পতন আর 2 দিন সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয় ঢাকায় স্টক এক্সচেঞ্জে। এতে সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স 16.54 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,995 পয়েন্টে। তবে সূচক বাড়লেও সামান্য কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 4,554 কোটি 78 লাখ টাকা শেয়ার, যা এর আগের সপ্তাহ থেকে 18 কোটি 94 লাখ টাকা কম। ডিএসইতে তালিকাভুক্ত মোট 363টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 148টির, কমেছে 192টির এবং অপরিবর্তিত রয়েছে 19টি কোম্পানির শেয়ার দর। গেল সপ্তাহেও সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় ধারাবাহিকভাবে প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে যথাক্রমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো লিমিটেড। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে 43.5%। দ্বিতীয় SEML লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং তৃতীয় প্যারামাউন্ট টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সপ্তাহের ব্যবধানে সার্বিক সূচক 78 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,287 পয়েন্টে। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 217 কোটি 15 লাখ টাকা শেয়ার। এতে সপ্তাহ জুড়ে সিএসইতে লেনদেন বেড়েছে 85 কোটি 17 লাখ টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ব্যর্থ হওয়ার পথে ভ্যাট অনলাইন প্রকল্প, 6 বছরেও দক্ষ জনবল তৈরি করতে পারেনি এনবিআর। স্যাটেলাইটে মান বাড়ানোর দাবি টেলিভিশন কর্মকর্তাদের, 24 ঘন্টা পর্যবেক্ষণ করবে বিএসসিএল। সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু রোববার, সহজ হবে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।